অষ্টম বেতন কমিশন বা 8 পে কমিশন এটাই ত্রিপুরা সরকারের কাছে শেষ সুযোগ। কারণ ত্রিপুরার সরকারি কর্মচারীরা যদি বঞ্চিত হয়, ত্রিপুরা অর্থনীতিও কিন্তু সেখানে বঞ্চিত হবে। মাত্র 3% দিয়ে দিলেই সেন্ট্রাল থেকে 1700 কোটি টাকা ত্রিপুরা বাজারে চলে আসে। তাহলে 22% যদি দিয়ে বকেয়া মিটিয়ে দেওয়া হতো, তাহলে কিন্তু প্রচুর টাকা, হাজার হাজার কোটি টাকা কেন্দ্র থেকে ত্রিপুরা বাজারে চলে আসতো। শুধু রাজ্য সরকারের সদিচ্ছার জন্য সেই টাকাটা রাজ্যের বাজারে আসতে পারেনি, অর্থাৎ রাজ্যের অর্থনীতিটা ত্রিপুরা সরকারের সিদ্ধান্তের জন্য চাঙ্গা হতে পারেনি। এখনও যথেষ্ট পরিমাণ সময় আছে। যদি রাজ্য সরকার চায় বা রাজ্য সরকারের সদিচ্ছা থাকে, তাহলে কিন্তু এই সুযোগটা রাজ্য সরকার নিতে পারে এবং অষ্টম বেতন কমিশনের মাধ্যমে সেন্ট্রাল থেকে প্রচুর টাকা ত্রিপুরার বাজারে আনতে পারে এবং ত্রিপুরার কর্মচারী বঞ্চনা মিটিয়ে দিতে পারে। উত্তর পূর্বাঞ্চলে যে 7টা রাজ্য আছে, 7টা রাজ্যের মধ্যে জিএসটি আয়করের ক্ষেত্রে ত্রিপুরার অবস্থান কিন্তু দ্বিতীয়। কিন্তু ত্রিপুরায় থাকা দরকার অন্তত আসামে পড়েই, কারণ ত্রিপুরা নর্থ ইস্টে জিএসটি এবং অন্যান্য যে কর আদায় যদি দ্বিতীয় হয়ে থাকে, বেতনের দিক থেকে ত্রিপুরা কেন 7ম স্থান দখল করবে, সেটা কিন্তু কোশ্চেন একটা থেকেই যাচ্ছে। এই পরিস্থিতিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার চালু করেছিল, পরবর্তীতে বিজেপি সরকার একই পথে চলায় আজকে ত্রিপুরার এই দুর্দশা দেখা দিয়েছে। এই অষ্টম বেতন কমিশন কিন্তু রাজ্য সরকারের চেয়ে একটা সর্বশেষ সুযোগ দেশের অর্থনীতির সাথে ত্রিপুরা অর্থনীতিকে আরও সমৃদ্ধ করা, আরও চাঙ্গা করা তোলার জন্য। ত্রিপুরায় যদি সরকারি কর্মচারী, শিক্ষক, অফিসারদের মহার্ঘ ভাতা বেতন বৃদ্ধি হয়, তাহলে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে। ভারতবর্ষের কেন্দ্রীয় রাজ্য সরকারের শিক্ষক, কর্মচারী, অফিসার, ব্যাংক কর্মী, এলআইসি কর্মী, আধা কর্মচারী, রেলওয়ে কর্মী, কেন্দ্রীয় সরকারের সাময়িক, আধা সাময়িক বাহিনী কর্মী যে বেতন পায়, সেই বেতনটা যদি ত্রিপুরা রাজ্যের কর্মচারীও পায়, তাহলে ত্রিপুরার যে অর্থনীতিটা সেটা একটু প্রথম সারিতে এগোবে। সেন্ট্রালে বর্তমানে ডিএর পরিমাণ 58%, ত্রিপুরায় সেখানে ডিএর পরিমাণ মাত্র 36%, অর্থাৎ 22% এখনও বকে আছে। কেন্দ্রীয় রাজ্য সরকারি কর্মচারীদের বছর 2বার মহার্ঘ ভাতা দেওয়া হয়। যদি ব্যবধান মিটিয়ে দেওয়ার পরিকল্পনা বা ইচ্ছা থাকে, তাহলে সেন্ট্রালে যত পার্সেন্টই দিয়ে দেওয়া হোক না, ত্রিপুরায় কিন্তু পার্সেন্টেজটা একটু বাড়াতে হবে। ত্রিপুরায় যদি সেন্ট্রাল মতো 3% দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু ত্রিপুরা অর্থনীতিটা বা কর্মচারী বঞ্চনাটা কিন্তু দূরীকরণ হবে না। সেন্ট্রাল থেকে কর্মচারী বাবদ 90% টাকা সেন্ট্রাল থেকে আসে, 10% টাকা শুধু রাজ্য সরকার বহন করতে হয়। কেন্দ্রীয় সরকার এই 10% অর্থ সুদিন ঋণ হিসাবে প্রদান করতে পারে। রাজ্য সরকার চাইলে কেন্দ্র সরকার থেকে সুদিন ঋণ হিসাবে এই 10% টাকা যদি গ্রহণ করতো, তাহলে বাকি 90% টাকা কেন্দ্র থেকে চলে আসতো, তাহলে কিন্তু কর্মচারী বঞ্চনাটা দূরীকরণ সম্ভব হতো। রাজ্য সরকার কর্মচারী বঞ্চনকে প্রাধান্য দেয়নি, রাজ্য সরকার প্রাধান্য দিয়েছে ঋণকে, যার জন্য আজকে এই দুর্দশা। আসামে 48% মহার্ঘ ভাতা প্রদান করেছে, মণিপুরে 43%, অরুণাচল প্রদেশে 58%, আসামে 58% হবে, মিজোরামে 55%, নাগাল্যান্ডে 55%, আর ত্রিপুরায় ডিএ প্রদান করছে 36%, মেঘালয়ে 55% ডিএ প্রদান করা হচ্ছে। ত্রিপুরা ভারতবর্ষের সবচেয়ে কম মহার্ঘ ভাতা প্রদান করেছে, পশ্চিমবঙ্গের পরে যদি ধরে নেওয়া হয়। এমনকি উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলির চেয়ে ত্রিপুরার মহার্ঘ ভাতা অনেকটা কম। ত্রিপুরা তার জনসংখ্যা অর্থনীতির ক্ষেত্রে আসামে পড়ে সবচেয়ে বড় রাজ্য। এই পরিস্থিতিতে বামপন্থ আমলে নিপন চক্রবর্তী ও মানিক সরকার উভয় সময়কালেই অবস্থানটা এরকমই ছিল। তখন শিক্ষক কর্মচারী মহার্ঘ ভাতা পাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ বঞ্চনার শিকার হয়েছিল। ত্রিপুরায় বিজেপি সরকার সেই কাজটাই করছে। যখন মানুষ বাজারে যায় এবং জিনিসপত্র ক্রয় করে, তখন স্বাভাবিকভাবেই সরকার ট্যাক্সের মাধ্যমে টাকা আয় হয়, এর ফলে বাজারে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়। মোদী সরকার বিশ্বের উন্নয়নশীল দেশগুলির মধ্যে একটি স্থান করে নেওয়ার জন্য অর্থনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। আজ ভারতবর্ষ বিশ্বের 4র্থ স্থানে গিয়ে পৌঁছেছে অর্থনীতিতে। কেন্দ্রের অর্থনীতি সমস্ত রাজ্যগুলি গ্রহণ করলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার শিক্ষক কর্মচারী বঞ্চনের যে নীতি তৈরি করে দিয়েছিল, এ সরকার কিন্তু তাকে গ্রহণ করেছে। কেন্দ্রীয় সরকারের যে উন্নয়ন নীতি, এটা কিন্তু বর্তমান সরকার গ্রহণ করেনি। সব রাজ্য এখন 58% দিয়ে পাচ্ছে। অষ্টম বেতন কমিশনের সুযোগ সুবিধা পাওয়ার দোরগোড়ায়, কিন্তু ত্রিপুরায় পাচ্ছে মাত্র 36%, এবং অষ্টম বেতন কমিশন নিয়ে রাজ্য সরকারের কোনো সদিচ্ছা বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু এখন পর্যন্ত নেই। এর অর্থ হচ্ছে রাজ্যগুলির ঋণ নিয়ে সমস্ত মহার্ঘ ভাতা প্রদান করেছে। প্রত্যেকটা রাজ্যেই বিশেষ প্যাকেজ বা বিশেষ ঋণের মাধ্যমে মহার্ঘ ভাতা যে বকেয়া আছে সেটা মিটিয়ে দিয়েছে। একমাত্র ত্রিপুরা রাজ্য, যেখানে বিশেষ কোনো ঋণ বা প্যাকেজ নেয়নি মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার জন্য, এখনও রয়ে গেছে সেই ঋণের বেড়াজালি। 22% মহার্ঘ ভাতা বকেয়া রয়ে গেছে ত্রিপুরা সরকারি কর্মচারীদের। ত্রিপুরায় বর্তমানে শিক্ষক কর্মচারীর সংখ্যা 1,05,000
5,790 জন, পেনশনভোগীর সংখ্যা প্রায় 80,000। যখন নিপন চক্রবর্তী মুখ্যমন্ত্রী ছিল সেই সময় মহার্ঘ বকেয়া ছিল 25%। তিনি গোপনে অর্থ সচিবকে ডেকে অর্থ দপ্তরকে একটি সার্কুলার প্রকাশ করে যে এই সার্কুলার মাত্র 3% মঞ্জুর দেওয়া হয় এবং সেই সার্কুলার বাকি 22% মহার্ঘ নেই বলা হয়। তৎকালীন মুখ্যমন্ত্রী নিপেন চক্রবর্তীও কিন্তু মহার্ঘ না দিয়ে একটা বঞ্চনা তৈরি করে দিয়েছিল। এরপর মুখ্যমন্ত্রী হিসাবে যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সরকার দায়িত্ব নেয়, উনিও কিন্তু সপ্তম বেতন কমিশন গঠন করার সময় ষষ্ঠ বেতন কমিশনের সমস্ত বঞ্চনা কিন্তু মিটিয়ে দিনি। তখনও কিন্তু একটা বঞ্চনা রেখে গিয়েছিল। প্রচণ্ড প্রতিক্রিয়া শিক্ষক কর্মচারীর মধ্যে পড়েছিল সেই বঞ্চনায়। তখন শিক্ষক কর্মচারীরা বাধ্য হয়ে সরকারকে পরিবর্তন করেছিল এবং পলিট ব্যুরোর সিদ্ধান্তকে নাকচ করে দিয়েছিল। ত্রিপুরা সমন্বয় সমিতি বা সমন্বয় কমিটি বা হরিঙ্গ বসাগ্রস্ত কর্মচারী সংগঠন কিন্তু তৎকালীন সময়ে মহার্ঘ অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে সরকারের বিরুদ্ধে কোনো মুখ খোলেনি। তাই সরকারি কর্মচারীর মধ্যে সমন্বয় সমিতি বা শিক্ষক কর্মচারী সংগঠনের প্রতি বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলে। এরপর বিষয়টি ত্রিপুরা পে কমিশনের কাছে পাঠানো হয়। পে কমিশন তদন্ত করে জানায় 22% মহার্ঘ এখনও বকেয়া আছে। পরিবর্তনশীল সিপিএম এর কেন্দ্রীয় কমিটি মুখ্যমন্ত্রী দ্বন্দ্ব এমন স্তরে যায় যে সমন্বয় কমিটি পার্টি বিভক্ত হয়ে যায়। বিরাটসংখ্যক শিক্ষক কর্মচারীরা নেতা দল থেকে বেরিয়ে আসে। কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নেই পরবর্তী সময় মুখ্যমন্ত্রী নিপন চৌকিতে বহিষ্কার করে। তৎকালীন সময়ে কিন্তু মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছিল। তৎকালীন সময়ে কিন্তু রাজ্য কর্মচারীর যে বঞ্চনার বিরুদ্ধে সবাই একত্রিত হয়ে আন্দোলন প্রটেস্ট করেছিল। বাধ্য হয়ে কিন্তু তৎকালীন সময়ে সরকারও পরিবর্তন হতে বাধ্য হয়েছিল। তৎকালীন সময়ে যখন মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছিল, জোট সরকার এসেছিল, কিন্তু জোট সরকার মুখ্যমন্ত্রী এসে কিন্তু তৎক্ষণিক কেন্দ্রীয় সরকারের সমস্ত পে কমিশনের সুযোগ সুবিধা, ডিএর সুযোগ সুবিধা সব কিছু মিটিয়ে দিয়েছিল। এরপর সরকার পরিবর্তন হওয়ার পর জোট আমলের পর এরপরে যতবারই মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছে ততবারই কিন্তু পে রিভিউ দেওয়া হয়েছে, পে কমিশনে কিন্তু সুযোগ সুবিধা আর দেওয়া হয়নি। সর্বোপরি ত্রিপুরার যে শিক্ষকদের বেতন, কৌণিকের বেতন দেওয়া হচ্ছে শিক্ষকদের যে গেট পে সেটা কোনো পরিবর্তন করা হচ্ছে না। ষষ্ঠ বেতন কমিশনের যে সুপারিশ সেটা রাজ্য সরকার মানেনি। সপ্তম বেতন কমিশনের সুপারিশ সেটা কিন্তু রাজ্য সরকার মানেনি। এর ফলে এমএসসিবি বঞ্চনা বা গ্রেড পের বঞ্চনার জন্য কোটি কোটি টাকা লস হচ্ছে। কারণ পেনশন, গ্র্যাজুইটি, ইনক্রিমেন্ট, ছুটি সব কিছুতেই কিন্তু রাজ্য সরকারের কর্মচারীদের বিরাট বড় একটা লস হচ্ছে। ত্রিপুরা শিক্ষকদের বর্তমান সংখ্যা 35,000। যারা বর্তমানে চাকরিত আছে তারা নগদ মহার্ঘ বেসিক ইনক্রিমেন্ট দিয়ে সব কিছু মিলে 3 থেকে 4 কোটি টাকা কম পাবে চাকরি জীবনে। এখানেই শেষ নয়, শিক্ষকদের কর্মীকে পে স্কেল দেওয়া হয় সেটাও কিন্তু সবচেয়ে বড়। তাছাড়া 5 বছরের জন্য ফিক্সড পে রাখা হয় সেটাও সর্বোপরি বিগত সরকারের সিদ্ধান্ত, যেটা বর্তমান সরকার টেনে নিয়ে গেছে। অর্থাৎ কর্মচারী বঞ্চনা দূরীকরণে বর্তমান সরকার কার্যকরী কোনো সিদ্ধান্ত নেয়নি। তাই একমাত্র এখনই রাস্তা, এখনই সর্বোপরি সরকারের কাছে একটা পথ খোলা যে অষ্টম বেতন কমিশন পারবে একমাত্র ত্রিপুরা সরকারি কর্মচারীর যে বকেয়া বঞ্চনা আছে সেটা মিটিয়ে দিতে। আয়কর বা আমাদের জিএসটি টাকা আদায় কিন্তু ত্রিপুরা অনেকটা এগিয়ে, কিন্তু ডিএর ব্যাপারে কিন্তু ত্রিপুরা যে রাজ্য অনেকটা কিন্তু পিছিয়ে, সেটা কিন্তু কোশ্চেন থেকেই থাকে। এখানে রাজ্য সরকার চাইলে কেন্দ্রীয় হারে ডিএ বা অষ্টম বেতন কমিশন দিতে পারে, এই শুধুমাত্র সদ্ব্যবহার করতে পারে যদি এই সিদ্ধান্তগুলি রাজ্য সরকার নেই। কেন্দ্রীয় হারে বেতন দিতে গেলে কী লাগবে? অষ্টম বেতন কমিশন লাগবে। অষ্টম বেতন কমিশন শিক্ষকদের কেন্দ্রীয় হারে বেতন কার্যকরী করতে হবে, তাহলে শিক্ষকরা কেন্দ্রীয় হারে বেতন পেয়ে যাবে এবং শিক্ষকরা কেন্দ্রীয় হারে বেতন পেলে তারা যেমন শোষণ থেকে মুক্ত হবে, তেমন বিরাট অঙ্কের টাকাও কিন্তু পশ্চিমবঙ্গ তারা পেয়ে যাবে। মহার্ঘ ভাতা অন্যান্য রাজ্য যে পদ্ধতি অনুসরণ করে মহার্ঘ ভাতা প্রদান করছে, ত্রিপুরা সরকার যদি সেই পদ্ধতি অনুসরণ করে, বিশেষ করে ডাবল ইঞ্জিনের সরকারের রাজ্যগুলো যেগুলো আছে সেখান থেকে যদি সেই পদ্ধতি অ্যাকসেপ্ট করে বা অনুসরণ করে, তাহলে ত্রিপুরা সরকার কিন্তু পারবে মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার জন্য। ঋণের সমস্যার সমাধান, মহার্ঘ ভাতা দেওয়ার ক্ষেত্রে যে ঋণের প্রশ্ন ওঠে সেটা নিয়ে নয়, অন্য রাজ্য ক্ষেত্রেও কিন্তু এই ঋণের প্রশ্ন থেকেই থাকে। ঋণ নিয়ে কিন্তু মহার্ঘ ভাতা মিটিয়ে দিচ্ছে, কারণ এই টাকা কিন্তু রাজ্য সরকারগুলি সেন্ট্রাল থেকে পেয়ে যাবে। বিশেষ করে রেশিও অনুসারে কিন্তু সেন্ট্রাল থেকে একটা বিশেষ প্যাকেজে পেয়ে যাবে। তাই ঋণ নিয়ে কিন্তু রাজ্য সরকার সমাধান করতে পারে, কারণ 10% টাকা শুধুমাত্র কেন্দ্রীয় সরকার থেকে ঋণ নিতে হবে, বাকি 90% টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে কিন্তু মিটিয়ে দেবে। অর্থাৎ রাজ্য সরকার চাইলে কর্মচারীদের সমস্ত বকেয়া বঞ্চনা মিনিশেই মিটিয়ে দিতে পারে, এবং এটা যদি অর্থমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সদিচ্ছা থাকে এবং ইচ্ছা থাকে, তাহলে অষ্টম বেতন কমিশনেই রাজ্য সরকারের সর্বশেষ সুযোগ শিক্ষক কর্মচারীদের বঞ্চনা মিটিয়ে দেওয়া এবং রাজ্যের অর্থনীতিকে আরও চাঙ্গা করে তোলা এবং রাজ্যকে দেশের দরবারে আরও বড়
হারে প্রকাশ করা যে ত্রিপুরা সরকারও কর্মচারী বঞ্চনা মিটিয়ে দিয়েছে। ডাবল ইঞ্জিনের সরকারের বঞ্চনা মিটিয়ে দেওয়ার ফলে অন্যান্য রাজ্যগুলোর মধ্যেও ডাবল ইঞ্জিনের সরকারের যে একটা শ্রেষ্ঠ উদাহরণ সৃষ্টি হবে আমাদের ত্রিপুরা রাজ্য, এবং ত্রিপুরা রাজ্য থেকে অন্যান্য রাজ্যগুলোও কিন্তু বঞ্চনা মিটিয়ে দেওয়ার একটা ভালো পরিকল্পনা নেবে। বর্তমান সময়ে আপকামিং নির্বাচন আছে আসাম, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশে, সেখানে কিন্তু ত্রিপুরা একটা শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে সামনের সাথে আসতে পারে যে ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার ফলে ত্রিপুরার কর্মচারীরা কিন্তু বর্তমানে ভারতের সবচেয়ে বেশি সুখী কর্মচারী, কারণ ত্রিপুরার কর্মচারীরা কিন্তু সমস্ত বকেয়া বঞ্চনা মিটিয়ে দিয়েছে এবং কর্মচারীদের প্রতি সরকারের কিন্তু একটা ভালো একটা ভাব সৃষ্টি হবে, কারণ সরকার কর্মচারীদের কথা রেখেছে, কর্মচারীদের দেওয়া প্রতিশ্রুতি পালন করেছে এবং বিরোধী যে দলগুলো কংগ্রেস, সিপিএম হোক বা মথা হোক, বিরোধী দলগুলো কিন্তু বাজারে মার্কেটে ভোট এত বেশি আদায় করতে পারবে না, কারণ কর্মচারী ভোট বাক্সটা কিন্তু সমস্তটাই সরকারের পক্ষে চলে যাবে। ধন্যবাদ।